ছেলেটা আরিয়ার দিকে কিছুটা ঝুঁকে বলল, এই যে ম্যাম, মন কোথায় থাকে? এইবার তো একটু নিজের মতো করে বাঁচতে শিখুন। নিজের জন্য না হলেও অন্যের জন্য নিজের একটু খেয়াল রাখুন। কেউ তো আছে যে আপনাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সো নিজের প্রতি খেয়াল রাখুন। বাই আরু পাখি। ছেলেটার প্রতিটা কথা আর ভারী নিঃশ্বাসে যেন আরিয়ার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। আরিয়া এখনো যেন ঘোরের মধ্যে আছে। ছোঁয়া আরিয়া এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, এই আরু, কই হারিয়ে গেলি? আর এই ছেলে তোকে কানে কানে কি বলে গেল? কোনো ছেলে? তুই এভাবে তুতলিয়ে কথা কেন বলছিস? আর ছেলেটা তোকে কি বলে গেল? কথাগুলা মনে পড়তেই আরিয়ার গাল লজ্জায় লাল হয়ে গেল। এই আরু, এখন আবার লজ্জা পাচ্ছিস কেন? অন্তু। আরিয়া ওদের সবটা খুলে বলল। সব শুনে ছোঁয়া বলল, আচ্ছা, ছেলেটার সব কথাই নরমাল লাগল, বাট আরু পাখি কেন বলল? এই ছেলেটা কে রে বল? আমি কেমনে বলবো? আমি তো ছেলেটার ফেসও ভালো করে দেখিনি। আরু, সত্যি করে বল, কে এই ছেলে? আরে আজব, আমি কেমনে জানব? আহিল সবার আড়ালে একটা মুচকি হাসি দিয়ে বলল, গায়ে সেটা রাস্তা ভুলে যাস না। আর ছেলেটা যেই হোক, সেটা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। এখন বাসায় চল। এমনিই অনেক সময় পার হয়ে গেছে। চল। আগে কিছু খেয়ে তারপর যাব। অন্তু, তুই খাওয়া ছাড়া আর কি জানিস, কাইন্ডলি একটু বলবি প্লিজ? আহিল। অন্তু কিছুটা ভাব নিয়ে বলল, ডান্স করতে জানি আমি। যেই না ডান্স করছো, পারস তো খালি গরুর মতো লাফাইতে। আহিল। কি এত বড় কথা? আমার রুমে যখন ডান্স করতে দেখবি তখন বুঝবি কত ভালো ডান্স পারি। ওহ, তার মানে তোর ডান্স দেখতে আমাদের সবাইকে তোর রুম পর্যন্ত যেতে হবে? আহিল। ধ্যাতো, এইডা কইনি। 3 দিন পরে তো ডান্স কম্পিটিশন আছে, তখন দেখিস। ছোঁয়া। দেখমুনি। এখন চল, খেয়ে বাসায় যায়। রেস্টুরেন্টে গিয়ে সবাই খাবার অর্ডার দিল। খাবার খেয়ে সবাই বিদায় নিয়ে চলে গেল। বাসায় এসে আরিয়া শাওয়ার নিয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগল, সত্যিই তো কে এই ছেলে? আমাকে আরু পাখি বা কেন ডাকল? 3 দিন পর। আরু, এই আরু, উঠো না। এই আরু, রুরু। আরিয়া লাফ দিয়ে উঠে বসল। সামনে থাকা ব্যক্তিদের দেখে ভূত দেখার মতো চমকে উঠল আরিয়া। এভাবে তাকিয়ে আছিস কেন আরু? আরিয়া টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে অন করে দেখে 7টা বেজে 4 মিনিট। কি রে, কথা বলা ভুলে গেলি নাকি? তোরে ভূতে ধরল না তো? কি আবোল তাবোল বলছিস? আগে কতরা 2 ফকিন্নি এত সকালে আমাগোর বাসায় কেন? আন্টিরা কি খাইতে দেয়নি নাকি বাসা থেকে বের করে দিছি, যার ফলে ভিক্ষা করতে করতে এখানে চলে আসলি? আরিয়ার কথা শুনে ছোঁয়ার আগে কিছু বলতে যাবে, তার আগেই আরিয়ার কানে কেউ টেনে ধরল। আম্মু, কি করছো? লাগছে তো আমার। ছাড়ো প্লিজ। মেয়েগুলা কতদিন পর বাসায় আসছে, তাদের বসতে না বলে অপমান করে যাচ্ছিস। আরিয়া বিড়বিড় করে বলল, আমার এত আরামের ঘুমটা ভেঙে দিচ্ছে, তাদের নাকি আবার বসতে বলবো? কি বিড়বিড় করছিস? কিছু না আম্মু। তোমরা বসো। আরিয়া, তুইও ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য খাবার আনছি। না আন্টি, আমরা খেয়েই এসেছি। আপনি বরং আরিয়ার জন্য খাবার নিয়ে আসুন। ছোঁয়া।
আরে মা তোমরা বস, আমি আসছি বলেই আরিয়ার মা চলে গেল। এই ফকিন্নির দল, এখন বল কেন আসছিস? তখনই ছোঁয়া কিছুটা হতাশ সুরে বলল, আর বলিস না দোস্ত, এই অন্তুর বাইচ্ছা আমারে তো সকাল 6:30টায় ঘুম থেকে তুইল্লা নিয়া আইছে, তার নাকি একা একা সাজতেন ভাল লাগে না। আর এমনিও তো ঢিলা কোম্পানি, সব সময় আমারে অপমান না করলে হয় না তোর ফকিন্নি? না, এই তোরা থামো আগে, কতরা সাজবি কেন? আজ যে ভার্সিটিতে ফাংশন আছে ভুইলা গেছেস তুই? ও হ্যাঁ সরি, হয়েছে, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। হুম বলেই আরিয়া ফ্রেশ হতে চলে গেল। আরিয়া আর ছোঁয়ার সাজ কমপ্লিট। আরিয়া হালকা মেকআপ করছে, লাল পাড়ের সবুজ শাড়ি, কাজল, হালকা লিপস্টিক, চুলগুলা কোপা করা আর চুলে বেলি ফুলের মালা। আর ছোঁয়া হালকা গর্জিয়াস মেকআপ করছে। দুজনকেই সুন্দর লাগছে। এই অন্তুর বাইচ্ছা, আর কতক্ষণ লাগবো তোর? দোস্ত দাঁড়া, একটু কাজলটা দিয়া নিই তাহলেই শেষ। আরিয়া কিছুটা রাগী গলায় বলল, এই নিয়া কতবার কইলি শেষ শেষ? এমন করস ক্যা? ডেইলি কি আর সাজতেন বসি নাকি? কথা অফ কর আর তাড়াতাড়ি কর। এই নে শেষ, আর দেখ কেমন লাগছে। আরিয়া ছোঁয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, দোস্ত আমরা কি কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি? না তো। কেন? আরে দেখিস না এই কুত্তি কত গর্জিয়াস মেকআপ করছে। ছোঁয়া বলল, তবে খারাপও লাগছে না। হুম, এইবার চল, সাজতেন সাজতেই তো টাইম শেষ। সবাই রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে আরিয়ার আম্মু জোর করে সবাইকে খাইয়ে দিল। যদিও অন্তু খাইতে চায়নি, ওর সাজ নষ্ট হয়ে যাওয়ার ভয়। ভার্সিটিতে অনেকেই আরিয়া, ছোঁয়া আর অন্তুর দিকে তাকিয়ে আছে। তিনজনকেই অসম্ভব সুন্দর লাগছে। ড্রেস আপও সেইম। আহিল এসে ওদের দেখে বলল, দেখলি সবাই কেমনে তাকিয়ে আছে? আমার কথা মতো সেজেছিস বলেই এত সুন্দর লাগছে। হয়েছে, নিজের প্রশংসা অফ কর আর চল। ছোঁয়া উৎফুল্ল হয়ে বলল, আরু রে, এটা কি সত্যিই আমাদের ভার্সিটি নাকি রে? আমি তো চিনতেই পারছি না। আরিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, এই যে মিস ন্যাকার ন্যাকামো শুরু। কি বললি আমি ন্যাকা? আরে না, আমি কি আমার কিউট বান্ধবীটারে ন্যাকা কইতে পারি, তোরাই বল। আরিয়ার কথার জবাবে আহিল আর ছোঁয়া একসাথে মাথা নাড়িয়ে বলল, না না। তখনই সায়ান ভাইয়া আমাদের কাছে এসে কুশলাদি বিনিময় করল। আরু তোদের কে আজ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া। ছোঁয়াকে উদ্দেশ্য করে সায়ান ভাইয়া বলল, কিন্তু তোর বান্ধবীটাকে শাকচুন্নির মতো লাগছে। ছোঁয়া সায়ান ভাইয়ার দিকে রাগী লুক দিলে আর বলল, আপনারে কে বলছে এই শাকচুন্নির দিকে তাকাতে? এভাবে তাকিও না গো, প্রেয়সী, মরেই যাব। সায়নের মুখে মরার কথা শুনে ছোঁয়ার বুকটা ধক করে উঠল। সে আর কাউকে কিছু না বলেই হাঁটা শুরু করল। কেউ একজন আরিয়াকে দেখেই বলে উঠল, মাশাল্লাহ। আজকের প্রতিযোগিতায় স্পেশাল গেস্ট শিশির আহমেদ তুর্য। দেখতে মাশাল্লাহ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। হাইট 5 ফুট 8। তিনি একজন সিঙ্গার, পাশাপাশি বাবার ব্যবসা সামলায়। প্রতিযোগিতা শুরু হল। প্রথমে কবিতা আবৃত্তি, তারপর নাচ, নাটক। ছোঁয়া আর অন্তু অনেক ভালোই ডান্স করছে। সায়ান, রাতুল আর কয়েকটা ছেলে স্টেজে নাটক প্রদর্শন করল, তা দেখে হাসতে হাসতে সবাই কাহিল। এরপর এলো গানের প্রতিযোগিতা। আরিয়া আর আহিল সবার শেষে গাইবে, এর আগে হল ফারিয়া ও জয়।
মাঝে আরও 3টা পারফরমেন্স। ফারিয়া আর জয় স্টেজে আসতেই তালির বর্ষণ শুরু হলো। তারা গান গাইল, তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দিব অনেক ভালোবেসে। 2 বার। ডাকলে কাছে আসিস, পারলে একটু বাসিস, মুখটা পেতে রাখিস ভালোবাসা দিতে। সব অভিমান ভেঙে দিবে তোর কাছে এসে। ছোঁয়া আর অন্তু অবাক হয়ে আরিয়া আর আহিলকে বলল, দোস্ত এটা তো তোদের গান। আহিল বলল, হ্যাঁ। তাহলে ওরা কেন গাচ্ছে? নিশ্চয়ই চুরি করেছে। আমি এখনই যেয়ে দেখছি। আরিয়া বাধা দিয়ে বলল, কি বলবি? আমরা যে এটা গাইতাম তার প্রমাণ কি? তাহলে এখন কি করবি? দেখতে থাক কি কি হয়। আরিয়া আহিলের দিকে তাকিয়ে হাসি দিল। আহিলও ওরে হাসি দিল। আর এদিকে আরিয়া আর আহিলকে দেখে কেউ একজন বাঁকা হাসি দিল। সে কখন থেকেই আরিয়াকে দেখে যাচ্ছে। একদম নিজের মনের মতো সেজেছে আরিয়া। পরপর 3টা গান হওয়ার পর আরিয়া আর আহিল গান গাওয়ার জন্য স্টেজে গেল। এরই মাঝে আরিয়া আর রাহিল গান ধরল। কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়, কতটা পথ পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায়। 2 বার। পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। 2 বার। তবু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি। তোমার নামে বাজি ধরেছি, ধরেছি। 2 বার। মনে কেন মানে না, তুমি ছাড়া কিছু বুঝে না। আর যাতনা সহে না, সহে না। 2 বার। তবু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি। তোমার নামে বাজি ধরেছি, ধরেছি। 2 বার। মেলেছি ইচ্ছে ডানা, ভালোবাসতে নেই মানা। শেষ ঠিকানা জানি না, জানি না। 2 বার। তবু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি। তোমার নামে বাজি ধরেছি, ধরেছি। 2 বার। কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়, কতটা পথ পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায়। পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। 2 বার। তবু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি। তোমার নামে বাজি ধরেছি, ধরেছি। 2 বার। গান শেষ হতেই তালির বর্ষণ শুরু হল। আশেপাশে আরিয়া আর আহিলের নাম গুঁজতে শুরু করল। আরিয়া ও আহিল এসে অপরের দিকে তাকিয়ে হাইফাইভ দিল। ছোঁয়া আর অন্তু তো লাফাতে লাফাতে অস্থির। নিচে নামতেই অন্তু, ছোঁয়া আর সায়ান এসে ওদের জড়িয়ে ধরল। প্রতিযোগিতার শেষমেশ আরিয়া আর আহিল জয়ী হয়। আরিয়া রাতুল, ছোঁয়ার আর জয়ের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। রাতুল, ছোঁয়া, জয় তো অবাক, ওরা জানল কি করে এসব? আর কেউ একজন তো তার প্রেয়সীকেই দেখতে ব্যস্ত। সে জানত আরিয়া গান গাইতে পারে, কিন্তু এত ভালো গাইতে পারে সেটা সে ভাবতেও পারেনি। কিছুক্ষণ পর আরিয়া আর আহিলের স্টেজে ডাক পড়ল। মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো, আজকের বিজয়ী আরিয়া আর আহিলের হাতে প্রাইজ তুলে দিবে আমাদের বিশেষ অতিথি শিশির আহমেদ তুর্য। স্টেজে ওঠার পর আহিল ও তুর্য একে অপরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। প্রাইজ নিয়ে নিচে এসে দাঁড়াতেই কেউ একজন আরিয়ার কানে কানে ফিসফিসিয়ে বলে গেল, কংগ্রাচুলেশনস আরু পাখি। আরিয়া তাড়াতাড়ি করে আশেপাশে চোখ বুলিয়ে নিল, কিন্তু সে হতাশ, তেমন কাউকেই দেখতে পেল না। আজকেও কেউ একজন আরু পাখি বলল, কিন্তু কে সে? আর কি চাই? এই ফারিয়া আরু আর আহুকে কংগ্রেস জানাবি না? ছোঁয়া
অপমান করতে আসছি সেখানে? না না, অপমান কেন করব? এত বড় একটা শিল্পীরে কি আমরা অপমান করতে পারি, এই তোরাই বল। সবাই একসাথে মাথা নেড়ে বলে উঠল না না। তখন আরিয়া বলে উঠল, দেখলি ফারু, তোর নিজের প্রতিই কোনো বিশ্বাস নাই। কি হলো, আমাদের গানটা চুরি করে? সেই আমরাই জয়ী হলাম। সবসময় যে অশুভ শক্তি জিতে যাবে সেটা ভাবিস না। ফারিয়া, তোদের লাগি এক বালতি সমবেদনা। অন্তু, তোদের অপমান করা শেষ হয়েছে? গায়েস, তোরাই বল, আমরা এখানে অপমান করলাম কখন এরে? সে যদি এমনটা ভাবে আমরা কি বলবো বল? কিছুটা হতাশ ভঙ্গিতে বলল ছোঁয়া। ধ্যাত, তোদের সাথে কথা বলাই ভুল বলেই ফারিয়া চলে গেল। এদিকে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। অনেক হয়েছে আরু, এখন বলতো তোরা কেমনে জানলি তোদের গানটা ওরা চুরি করে গাইবে? ছোঁয়া, আমি কিছু জানি না। আহু আমাকে পরশু রাতে ফোন দিয়া বলল যে আমাদের গান নাকি ফারিয়ারা গাইবে। আমি আরুকে ফোন দিয়া বলছিলাম। তারপর আরুই আমাদের জন্য এই গানটা সিলেক্ট করে তোদের সারপ্রাইজ দিবে বলে। আহিল, বুঝলাম, কিন্তু আহু তুই কেমনে জানলি এটা? আমাকে ভাইয়া বলল। সবাই একসাথে চিল্লিয়ে বলল, তোর ভাইয়া? কবে, কোথা থেকে আসলো? তুই তো আমাদের বললি না তোর ভাইয়া আসছে। আরে রিল্যাক্স। সবাই একসাথে এত প্রশ্ন করলে কারে রেখে কারে আনসার দিমু, তোরাই ক। আহিল, আচ্ছা দোস্ত, এটা বল তোর ভাইয়া কবে আসছে দেশে? ছোঁয়া, ভাইয়া আসছে 1 মাস হবে। তো আমাদের লগে দেখা করাসনি কেন? আমরা কি তোর ভাইয়ারে খেয়ে ফেলতাম নাকি? অন্তু, আরে পেটুক, আগে তো জানতাম তুই শুধু অতিরিক্ত খাবার খাস, এখন তো দেখি মানুষও খাইতে পারস। আহিল, আরে আজব, আমি কখন কইলাম আমি মানুষ খাইতে পারি? আর তুই আমারে পেটুক কইলি কেন? তুই তো পেটুকি। দেখ, একদম ফালতু কথা কইবি না। আরে থামো তোরা, দুইটা একসাথে হলেই ঝগড়া শুরু করস। এখন বল, ভাইয়ার সাথে মিট করাসনি কেন? আর তুই তো বললি ও না যে ভাইয়া আসছে। মিট করাইনি কারণ ভাইয়া ব্যবসা নিয়া বিজি ছিল। আর আমি বলতে পারিনি, সময় ছিল না। সময় ছিল না নাকি মনে ছিল না, কোনটা? আহিল চুল চুলকিয়ে বলল, দুইটাই। ভাইয়াকে তো দেখাইলি না, অত্যন্ত তার পিক তো দেখা। ছোঁয়া, কাছে থাকতে পিক দেখাবো কেন? আহিল, কি আমাদের কাছেই আছে? কই সে? আরিয়া। আহিল হাত দিয়ে ইশারা করতেই সবাই পেছনে তাকিয়ে অবাক। সেখানে তুর্য প্যান্টের পকেটে হাত দিয়া স্টাইল মেরে তাদের দিকেই তাকিয়ে আছে। ছোঁয়া কিছুটা উত্তেজিত হয়ে বলল, কি এই শিশির আহমেদ তুর্য তোর ভাই? মেরা ভাই। এটাও তোদের সবার লাগি একটা সারপ্রাইজ ছিল, তো বল কেমন লাগলো আমার সারপ্রাইজ? আরিয়া বিড়বিড় করে বলল, জঘন্য। সেই কখন থেকেই লক্ষ্য করছি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, জীবনে মনে হয় মেয়ে দেখেনি। লুচু বেডা একটা। কি বিড়বিড় করছি সারু? কিছু না। তাদের কথার মাঝেই তুর্য এগিয়ে আসল। হেই গায়েস, আমি শিশির আহমেদ তুর্য, আহিলের বড় ভাই। আরিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, কংগ্রেস আরিয়া। আরিয়াও সৌজন্যতা বজায় রাখতে তুর্যের হাতের সাথে হাত মিলিয়ে দিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। 2 মিনিট হয়ে গেল, এখনো আরিয়ার হাত ছাড়ার নাম নেই। একধানে তাকিয়ে আছে।
আশেপাশে যে কেউ তাদের দেখছে সেই খেয়ালটাই নেই তার। আরিয়া মনে মনে বলছে, এ তো আস্ত একটা ফাজিল, অসভ্য, সবথেকে বড় লুচু। কখন থেকে হাত ধরে আছে এখনো ছাড়ছে না। আর কেমন করে তাকিয়ে আছে, জীবনে কখনো মনে হয় মেয়ে দেখেনি। আরিয়া কিছুটা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, ভাইয়া হাতটা ছাড়ুন। তুর্য হুঁশে ফিরে এলো। সাথে সাথেই আরিয়ার হাত ছেড়ে দিয়ে বলল, আমি তোমার কোনো জন্মের ভাই হই? আহিল যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তাই আহিলের ভাই মানে তো আমারও ভাই। আর এতে এমন রিয়েক্ট করার কি আছে? আসলে কি বলো তো, সুন্দরী মেয়েরা ভাইয়া ডাকলে বুকটা ফেটে যায়। আর তোমার মুখে তো একদম মানায় না। আরিয়া মুখ ফসকে বলেই উঠল, আপনি আসলেই একটা লুচু। কি বললে? কি কিছু না। এই তোরা যাবি নাকি আমি একাই চলে যাব? যাবি মানে? আজ ট্রিট না দিয়া কোথাও যাইতে পারবি না। অন্তু, তোরে এমনে কি আর পেটুক কয়? আহুর বাইচ্ছা। বিয়ে করলাম না, আবার বাচ্চা কই পামু? আহিল থামো। আজ আমি তোদের ট্রিট দিমু, চল। তুর্য। হঠাৎ আরিয়ার চোখ গেল সামনের দিকে। ফারিয়া আর রাতুল দুজন হাত ধরে বেরিয়ে যাচ্ছে। আজ হয়তো আমিই থাকতাম ফারিয়ার জায়গায়। আমার ভাগ্যটা এমন কেন? ভাবতেই আরিয়ার চোখ ঘোলাটে হয়ে গেল। এই আমি যাব না, তোরাই যা। আমার ভালো লাগছে না। আরিয়া। ছোঁয়া কিছুটা চিন্তিত হয়ে বলল, আরু কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? না দোস্ত। তাহলে যাবি না কেন? এমনি ভালো লাগছে না। কিছু জানি না, তোকে যেতেই হবে। না হলে ভাইয়া কিন্তু কষ্ট পাবে। আরিয়া এবার আর কিছু না ভেবে রাজি হয়ে যায়। কেউ লক্ষ্য না করলেও একজন আরিয়ার চোখে পানি দেখেছে। তার কারণটাও সে দেখেছে। কি করে মেনে নেবে তার প্রেয়সীর চোখে অন্য কারো জন্য পানি? এবার বলো, কি খাবে তোমরা? ফুসকা খাওয়ালেই হবে। শুধু ফুসকা? আরিয়া বলল, হুম। তুর্য মনে মনে ভাবছে, মেয়েগুলা এত ফুসকা পাগল কেন হয়? আচ্ছা চলো। সবাই ফুসকা খাওয়ায় ব্যস্ত। অন্যজন তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ছোট ছোট জিনিস নিয়েই সে কত খুশি, আর তার মনেই কিনা এত কষ্ট ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। ফুসকায় আরিয়া আর ছোঁয়া একটু বেশিই ঝাল নিয়েছিল। ছোঁয়া ঠিক থাকলেও আরিয়ার ঝালে অবস্থা খারাপ। নাক মুখ লাল হয়ে গেছে। আরিয়ার এই অবস্থা দেখে কেউ একজন তাড়াতাড়ি আরিয়ার কাছে গিয়ে তার সামনে পানি ধরল। আরিয়া ব্যক্তিটির থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। আরিয়া লোকটির দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস আহু। যারা ভাবছিলেন শিশির হবে আর চুমু দিয়ে ঝাল সারাবে, তাদের জন্য এক বালতি সমবেদনা। রাখো তোর ধন্যবাদ দেওয়া। তুই যে ঝাল খাইতে পারিস না, তাও কেন এত ঝাল দিতে কইলি? এমনি মন চাইছিল। হইছে, এখন বাসায় চল। 2 দিন ভার্সিটি অফ। তাই কালকের পরের দিন সবাই মিলে ঘুরতে যাব। আহিল। ছোঁয়া উত্তেজিত হয়ে বলল, কই যাবি দোস্ত? বেশি দূরে না, কাছে কোথাও। আচ্ছা। আরিয়া রিকশায় উঠে বসল, তখনই খেয়াল করল ওর শাড়ির আঁচলে একটা কাগজ বাঁধা। তাড়াতাড়ি করে খুলে দেখল ভেতরে কিছু লেখা। আরু পাখি। এখানেও আরু পাখি। কে এই লোকটা? চিঠিটা কখন রাখল? কি চাই এই লোকটা? এত কিছু পড়ে ভাবলেও চলবে? পড়ে দেখি ভিতরে কি লেখা আছে।
ভেবেই আবার পড়া শুরু করল। আরু পাখি। তোমাকে আরু পাখি বলে ডাকি বলে প্লিজ রাগ করিও না লক্ষ্মীটি। তুমিই তো বলছো যে তোমাকে ভালোবাসে, শুধুমাত্র সেই তোমাকে আরু বলে ডাকবে। তাই আমিও তোমাকে ভালোবেসে আরু পাখি বলে সম্বোধন করলাম। আমারটা একটু ভিন্ন, কারণ তুমি আমার কাছে অনেক স্পেশাল। এখন আসল কথায় আসি। শুনো আরু পাখি, নিজেকে কখনো অসুন্দর ভেবো না। মনে রেখো, সৃষ্টিকর্তার তৈরি সব কিছুই সুন্দর। শ্যামলা, কালো কিংবা ফর্সা, সবার চেহারায় ভিন্ন একটা মায়াচ্ছন্নতা আছে, আর এটা স্বতন্ত্র একজন কখনো আরেকজনের মতো হতে পারে না। তাই স্রষ্টার সৃষ্টিতে সবাই সুন্দর, কেউ কুৎসিত নয়। সে ধলো হোক কিংবা কালো। কালো ফর্সা, সবার স্রষ্টাই এক আল্লাহ, তিনি কাউকে অবহেলা করে সৃষ্টি করেন নাই, তার কাছে সবাই সমান। কালো ধলো সবাই তার কাছে প্রিয়। মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, সুতরাং আর গায়ের রং যাই হোক, সবাই শ্রেষ্ঠ। তাই নিজেকে আগে স্পেশাল ভাবো। কারো জন্য কেন নিজেকে কষ্ট দিবা? বেঈমান, বিশ্বাসঘাতকদের জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। শুনো, কাউকে অগাধ বিশ্বাস করার বিনিময়ে উপহার হিসেবে তুমি পাবা চরম অবহেলা, যা তোমার কল্পনার বাহিরে। সেই অবহেলাটাই তোমার জীবনটাকে ধূলিসাৎ করে দিবে। বিশ্বাসঘাতকেরা সব সময়ই তোমার বিশ্বাসের সুযোগ নিবে। এরা তোমার বিশ্বাসটুকু এমনভাবে অর্জন করবে যে কোনো ক্ষতি করলেও সেটা তুমি বুঝতে পারবে না। বুঝলেও সেটা বিশ্বাস করতে কষ্ট হবে। তোমাকে ব্যবহার করে এই লোকগুলো নিজেকে গড়ার চেষ্টা করবে, নাম কিনতে চাইবে। যখন নিজের কার্য সাধন হয়ে যাবে, তখন তোমাকে আর চিনবেও না। বিশ্বাসঘাতকেরা বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। কারণ সাপ পোষালে পোষ মানে, কিন্তু বিশ্বাসঘাতক আর বেঈমানরা খাবে তোমার, পড়বে তোমার, কিন্তু গুণগান করবে অন্যের। দিন শেষে ওদের কাছে তুমি ফেলনার পাত্র হয়েই থাকবে। তাই ভেবো না সবাই বিশ্বাসঘাতকতা করে। আর হ্যাঁ, নিজেকে কখনো একা মনে করবা না। কেউ তো আছে যে তার নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসে। কিছু খারাপ মানুষের জন্য নিজেকে কখনোই ছোট করে দেখবা না। যে যাবার সে চলে যাবেই। জীবনে কত মানুষ আসবে যাবে, দেখো দিন শেষে কে পাশে থাকে। ধৈর্য ধরো সেই মানুষটার জন্য যে শুধু তোমাকেই ভালোবাসবে, যে ভালোবেসে তোমার পাশে থাকবে। আর একটা কথা, রাতুলের জন্য আর কখনোই কাঁদবা না। তুমি জানো না, অন্য কারো জন্য তোমার চোখে পানি দেখলে একজনের ভিতরে খুবই কষ্ট দেয়। তার বুকের ভেতর তোলপাড় শুরু হয়। সেই দহন যে তাকে বড্ড বেশি পোড়ায়। অযথা নিজেকে অসহায় কিংবা অপরাধী ভাবার কোনো কারণ নেই। তুমি যা হারিয়েছ তা তোমার নয় বলেই তা তুমি পাওনি। জীবন চলার পথে প্রতিটা মানুষের মধ্যে একটা না পাওয়ার গল্প থাকে। অপূর্ণতা আছে বলেই আমরা পূর্ণতার তৃপ্তিটা অনুভব করতে পারি। কষ্ট আছে বলেই আমরা প্রতিটা মুহূর্তে নিজেকে স্ট্রং করে তুলতে পারি। আমাদের প্রতিটা মানুষের জীবন এক রকমভাবে জটিল। এক জীবনের হিসাবটা মেলানো সম্ভব হয় না। পাওয়া না পাওয়ার মধ্যে জীবন পার হয় জীবনের গতিপথ। সবার দুঃখ কষ্ট আলাদা, কারোটা দেখা যায়, কারোটা অপ্রকাশিত রয়ে যায়। কেউ কেউ সহজে প্রকাশ করতে না পেরে জীবনের কাছে হেরে যায়। অল্পতেই ভেঙে গেলে তাহলে পৃথিবী তোমার জন্য নয়। মানুষ যা মন থেকে চায় তা পায় না। তুমি ভাবছ শুধু তোমার সাথেই এমন হয়েছে।
না, পৃথিবীতে এমন অনেক মানুষ যারা প্রিয় মানুষটা হারিয়ে জীবনের সাথে যুদ্ধ করছে। যারা আপনাকে ঠকিয়েছে তারা কি কখনোই ঠকবে না ভাবছ? কালের বিবর্তনে তারাও একদিন কোনো না কোনো ভাবে কারো না কারো দ্বারা প্রতারিত হবে। এটা আমার কথা না, এটা আল্লাহর ওয়াদা। নিজের লাইফে মুভ অন করো আর নিজেকে বদলে ফেল। যারা আজ তোমায় অবহেলা করছে তাদের জবাবটা সময় মতো দিয়ে। ভালো থেকো আরু পাখি। সব শেষে বলছি, তোমার কাছে সে খুব তাড়াতাড়ি ধরা দিবে যে তোমাকে সত্যিই ভালোবাসে আরু পাখি। অচেনা কেউ। আরিয়া মনে মনে ভাবছে, কে এই চিঠি প্রেরক? এত বড় করে কেউ চিঠি লেখে? আর এসব কি বলল? আমাকে কেউ ভালোবাসে, তাও আবার তার নিজের থেকে বেশি? বিষয়টা সত্যিই এখন হাস্যকর। আরিয়া আপন মনেই বলে উঠল, এক সমুদ্র ভালোবাসার পরেও যখন দেখলাম সেই মানুষটি আমার ভালোবাসায় আর সন্তুষ্ট নয়, তখন তাকে আমি আর ধরে রাখিনি, ছেড়ে দিয়েছি মুক্ত আকাশে। যে মায়ার বাঁধনে জড়িয়ে থাকতে চায় না, তাকে যতই শক্ত করে বেঁধে রাখি না কেন সে বাঁধন ছিঁড়ে যাবেই। কারণ সে তো তখন অন্যের শেকলে নিজেকে বাঁধতে চায়। আমি নিজেকে তার থেকে গুটিয়ে নিয়েছি। যে মানুষটা আমায় অবহেলা করেছে প্রতিনিয়ত, সে মানুষকে ভালোবাসাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আর এই ভুলের কারণে সবার মাঝে থেকেও বড্ড একা হয়ে গেছি আজ। তবুও তার সুখ কামনা করেছি। আমি যে আঘাত পেয়েছি সেই একই আঘাতে সে যেন কখনো জর্জরিত না হয়। আর আমি কাউকে কখনোই আমার জীবনে জায়গা দিতে পারবো না, কাউকে ভালোবাসতে পারবো না। রাতুল তো আমার সাথে এমনটা না করলেও পারত। যাই হোক, সে ভালো থাকুক। চোখের পানি মুছে রিকশার ভাড়া মিটিয়ে বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। শাওয়ার নিতে যাবে এমন সময় ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখে ফারিয়ার ফোন। ফোন কেন দিয়েছিস? আরু। কতবার বলবো আমাকে আরু বলে ডাকার অধিকার নাই তোর? ও সরি। যেটার জন্য ফোন দিয়েছি। বিয়ে তো এগিয়ে আসছে, আমাদের সাথে শপিং করতে যেতে হবে তোকে। আর আমার ড্রেস চয়েস করার দায়িত্ব কিন্তু মা তোকেই দিবে। লিসেন, প্রথমত আমি তোদের অ্যাসিস্ট্যান্ট না যে তোদের সাথে যাব, আর দ্বিতীয়ত তুই আমার ভালোবাসার মানুষকে, ও সরি সে তো এখন একটা বেঈমান, প্রতারক, কেড়ে নিয়েছিস, তার সাথেই তোর বিয়ে, আর তুই ভাবলি কি করে যে আমি তোর বিয়ের ড্রেস চয়েস করে দিমু? শুন আরু, ও সরি আরিয়া, তুই নিজেই কিন্তু আমার বিয়ের জন্য এক্সাইটেড ছিলি। আর একদিন তুই নিজেই বলছিলি আমার বিয়ের ড্রেস তুই চয়েজ করে দিবি। আর মা তার জন্যই তোকে দায়িত্ব দিবে। তার তুই বল আরিয়া, তোর পেয়ারের ফুপিমণিকে কেমনে না করবি যে তুই আমার সাথে যাবি না? দেখ, এখন সব বদলে গেছে। সব কিছুতেই আমাকে নিয়ে টানাটানি করবি না। আর আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আমি কি করব না করব সেটা আমার উপর ছেড়ে দে। যত সব আজাইরা পিপলস। ফারিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আরিয়া কল কেটে দিয়ে শাওয়ার নিতে চলে গেল। পরের দিন রাতে আরিয়া ঘুমাতে যাবে ঠিক তখনই ফোনের মেসেজ টোন বেজে উঠল। হাতে নিয়ে দেখল আহিল মেসেজ করেছে। কাল কোথায় যাবে সেই লোকেশন দিয়ে বলল, 11টায় বাসা থেকে বের হবি। তোকে আমরা পিক আপ করে নিব। আরিয়া ওকে লিখে ফোন ফ্লাইট মোড করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিল। রুমে এসে ছোঁয়াকে ফোন দিয়ে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বাসার নিচে দাঁড়িয়ে আছে আরিয়া।
অপেক্ষা জিনিসটা তার একদম ভালো লাগে না। প্রায় 10 মিনিট পর আহিল, ছোঁয়া আর অন্তু গাড়ি নিয়ে আসলো। আরিয়া আহিলকে কিছু বলতে যাবে তখনই সামনে এসে দাঁড়ালো শিশির। তোমাকে খুব সুন্দর লাগছে। এত বেশি কিউট হতে কে বলেছিল তোমাকে? আরিয়া মনে মনে বলল, লুচু বেডা সবসময় ফাউল কথা কয়। মনে মনে গালি না দিয়ে জোরেই বলো আমিও শুনি। আরিয়া শিশিরকে কিছু না বলে তার পাশ কাটিয়ে আহিলের কাছে চলে গেল। এই আহুর বাইচ্ছা এত লেট করলি কেন? আর বলিস না দোস্ত, এই লেট লতিফের বউটার লাগি লেট হয়েছে। এমনি লেট করে, তার উপর সাজতেন সাজতেন পুরা ভূত হয়া গেছে দেখ। একদম উল্টা পাল্টা কিছু কইবি না। উল্টা পাল্টা কিছু কই নাই। এমনভাবে সাজছিস যেন বিয়া খাইতে যাচ্ছিস। তখনই শিশির এসে বলল, আজাইরা কথা রাখো আর গাড়িতে বসো। কিছুক্ষণ পরেই তারা গন্তব্যে পৌঁছে গেছে। চারদিকে সবুজের সমারোহ। এই কাঠফাটা রোদেও বাতাসটা অনেক ঠান্ডা। আর হবেই না কেন, রাস্তার দুই পাশে যেই পর্যন্ত চোখ যাচ্ছে বড় বড় গাছ লাগানো। জায়গাটা বেশ সুন্দর। আরিয়া এমনিই প্রকৃতিপ্রেমী। এমন জায়গায় নিয়ে আসার আইডিটা কার ছিল রে আহু? কেন ভালো লাগেনি জায়গাটা? আরে খুব খুব ভালো লাগছে। বাট আইডিয়াটা কে দিছে? যেই দিয়ে থাকুক, তুই জেনে কি করবি? আরে এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে আসার জন্য যে আইডিয়াটা দিছে সেও নিশ্চয়ই খুব ভালো। ইচ্ছে তো করছে তার গালে টাচ করে একটা কিস করে দেয়। আরিয়ার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে কেন আছিস? কি বললি এটা? সত্যি তুই কিস করবি? তাইলে তুই শিশির ভাইয়াকে কিস কর। ছোঁয়া। আরিয়া কিছুটা জোরে চেঁচিয়ে, কি? আমি এই লুচু বেডারে কিস করমু কেন? কারণ আইডিয়াটা ভাইয়ারই ছিল। ওহ হুম, আর কি জানি বললি এখন, লুচু বেডা মানে? একটু আগেই তো বললি এখানে আসার আইডিয়া যে দিছে সে ভালো মনের মানুষ। আরে আমি তখন জানতাম নাকি যে আইডিয়া এই বেডা দিচ্ছে? যাই হোক, এনজয় কর। চল। সবাই সেলফি তুলতে ব্যস্ত। আরিয়া চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। সামনের কাটা চুলগুলা বেরিয়ে আসছে আর আরিয়া বিরক্ত হয়ে সেই চুল ঠিক করছে। এই ফাঁকে কেউ একজন আরিয়ার বেশ কয়েকটি ছবি তুলে নিল। আশেপাশে কত কাপল। আরিয়া তাদের দেখছে। হঠাৎ আরিয়ার মন খারাপ হয়ে গেল। রাতুল যদি আজ পাশে থাকত তাহলে সেও তো আজ ওদের মতোই ভালোবাসার মানুষের হাতে হাত রেখে পাশে পাশে হাঁটত। কিন্তু ভাগ্য তার সঙ্গ দেয়নি। চলে গেল রাতুল। আরিয়া মনে মনে আওড়াতে লাগলো হারাতে চাইনি তাকে, তবুও সে চলে গেল। আরিয়া মন খারাপ করে গাড়িতে গিয়ে বসে রইল। যেই মেয়েটা প্রকৃতিপ্রেমী তার কাছেই আজ সব অসহ্য লাগছে। গাড়ির সিটে মাথা হেলিয়ে দিল আরিয়া। চোখ দিয়ে পানি পড়ছে। ভাবছে ভাগ্যটা এমন না হলেও তো পারত। কিছু পরিচিত মুখ, পরিচিত কণ্ঠ, পরিচিত পারফিউমের ঘ্রাণ মানুষ ঠিক ভুলতে পারে না। কিছুতেই ভুলতে পারে না কিছু পুরনো অভ্যাস। মানুষ হাজার চেষ্টা করেও ভুলতে পারে না কিছু মুহূর্ত। হঠাৎ করেই এগুলো মনে পড়ে গেলে কেমন যেন অনুভব হয়। ভিতরে একটা ঝড় বয়ে যায়। মুহূর্তগুলো থমকে যায় নিমিষেই। স্বাভাবিক হওয়ার কথা তখন আর মনে থাকে না। স্তম্ভিত ফিরে পেলে এসব আর অস্বাভাবিক মনে হয় না।
কিন্তু থমকে যাওয়া মুহূর্তগুলো অনুভব করিয়ে দেয় জীবন বদলে গেছে, পথ বদলে গেছে, স্বপ্ন বদলে গেছে, মানুষ বদলে গেছে, এবার তুমিও বদলে যাও। হয়তো মানুষ কথা রাখেনি, নয়তো নিয়তি বেইমানি করেছে। মেনে নাও, এতেই সুখ। কারো কণ্ঠ পেয়ে আরিয়া সামনে তাকালো, দেখল শিশির ড্রাইভিং সিটে তার দিকে তাকিয়ে বসে আছে। আরিয়া মনে মনে ভাবছে, উনি এসব কোথা থেকে জানল? নিশ্চয় আহু বলেছে। তবে কথাগুলা তো উনি ঠিকই বলেছে। থমকে যাওয়া মুহূর্তগুলো অনুভব করিয়ে দেয় জীবন বদলে গেছে, পথ বদলে গেছে, স্বপ্ন বদলে গেছে, মানুষ বদলে গেছে, এবার তুমিও বদলে যাও। হয়তো মানুষ কথা রাখেনি, নয়তো নিয়তি বেইমানি করছে। মেনে নাও, এতেই সুখ। আরিয়া কথাটা মনে মনে দুইবার আওড়ালো। হ্যাঁ, এতেই সুখ। আরিয়ার ঘোর কাটে শিশিরের কথায়। কি ভাবছ আরিয়া? আপনি কখন এলেন? যখন তুমি গভীর ভাবনায় মত্ত ছিলে। আরিয়া ছোট্ট করে উত্তর দিল, ওহ। তারপর আর কোনো কথা হয়নি। দুজনেই চুপ। হঠাৎ ছোঁয়া, আহিল আর অন্তু হন্তদন্ত হয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালে। তাদের দেখে আরিয়া আর শিশির গাড়ি থেকে বেরিয়ে এল। এভাবে হাঁপাচ্ছিস কেন? কোথায় চুরি করতে গিয়ে ধরা খাইছস? আরিয়া, ফাইজলামি করিস না এখন। আমি সিরিয়াস মুডে আছি, তোর উপর ভীষণ রেগে আছি। বাহ বাহ। ভাবা যায় আহো আমাদের অন্তর নাকি সিরিয়াস মুডে আছে আজ। আরিয়া, ধ্যাত সবসময় এমন করস কে? আর কথায় কমু না। আরু তুই বল কোথায় ছিলি? পুরো জায়গায় তোকে খুঁজলাম কিন্তু কোথাও তোর কোনো পাত্তা নাই। এভাবে না বলে কয় উদাও হওয়ার অভ্যাসটা কি জীবনেও বদলাবি না তুই আরু? ছোঁয়া, আরে ইয়ার এত হাইপার হচ্ছিস কেন? হাইপার হব না তো কি করব? এখন বল, একা একা এখানে চলে আসছিলি কেন? ভালো লাগছিল না। সত্যি কি তাই? হুম। আচ্ছা, এখন সবাই গাড়িতে উঠে বসো। সামনের রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে বাসায় চলে যাব। শিশির, হুম ভাইয়া চল। আরু পাখি, কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও বা পেয়েও হারিয়ে ফেলো, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে। যার প্রার্থনার জোর শক্তি তোমার প্রার্থনার থেকেও অনেক বেশি। সুতরাং যে যেতে চায় তাকে হাসি মুখে তার মতো করে তাকে যেতে দাও। তোমার শূন্যতা পূরণ করার মানুষ তার জীবনে ঠিক এসে গেছে। নয়তো কেউ এমনি এমনি বদলে যায় না, হারিয়ে যায় না। মনে রেখো, জোর করে কাউকে ধরে রাখা যায় না। যে যাবার সে দুদিন আগে আর পরে যে কোনো অজুহাতে চলে যাবেই। আর যে রবে শত ঝড় তুফান উপেক্ষা করে ও তোমার রয়ে যাবে। আমাদের জীবন থেকে প্রিয় মানুষগুলো যখন হারিয়ে যায় তখন আমরা পাগলের মতো কাঁদি। কিন্তু আমরা পাগলের মতো কাঁদেও তাদের বলতে পারি না আমার অনেক কষ্ট হচ্ছে। প্রতিনিয়ত নিজেকে নিঃশেষ করি, তাও তাদের একটু খারাপ করে কথা বলতে পারি না। হাজারটা অন্যায় করেও অনেক দিন পর একটু কল করলেও বা যোগাযোগ করলেও আমরা সেই মুহূর্তে সব ভুলে যাই। নিজেদের দুঃখগুলো কষ্টগুলো তাদের বুঝতে দেই না। কি এক অদ্ভুত ফিলিংস হয় তখন, মনে হয় পুরো পৃথিবীকে জয় করে নিয়েছি। কি এক অদ্ভুত ভালোবাসা, তাই না হেরে যাওয়া সত্ত্বেও বেঁচে থাকে। মরে যায় না বলেই মানুষ এত দুঃখ পায়। ভালোবাসি আরু পাখি। একটা সুযোগ দিবা প্লিজ।
একটা বার বিশ্বাস করবা দয়া করে। কখনো ঠকাবো না তোমায়। প্লিজ আরু পাখি। আমার ভালোবাসায় রাঙিয়ে তুলব তোমার জীবন। কখনো কোনো কষ্ট পেতে দিব না। শুধু একটা বার বিশ্বাস করো। সব সময় তোমার পাশে থাকব। শত ঝড় তুফান আসলেও তোমার হাতটা ছাড়ব না। কথা দিলাম ভালোবেসে থাকব পাশে। ইতি। তোমার অচেনা কেউ। এই নিয়ে আরিয়া বহুবার পড়েছে চিঠিটা। ফ্ল্যাশব্যাক। রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে বসে আছে সবাই। শালার একটা ভালা ছেলে যদি চোখে পড়ত সাথে সাথে বাপেরে কল দিয়া কইতাম বিয়ার ব্যবস্থা করতে। এই পড়ালেখা আর ভাল লাগে না। অন্তু। এসব কোনো ধরনের কথাবার্তা? শিশির। এমনে কথা কষকে? আরু। কেন তোদের লগে আবার কিয়ের ফর্মালিটি? অন্তু। তাই বলে সব জায়গায় এই ভাষায় কথা বলবি? আহিল। আরে বেডা তুই চুপ থাক। এখনো খাবার দিচ্ছে না কেন? অন্তু। পেটু কাবার শুরু করল। কিছুক্ষণ পরে ওয়েটার খাবার দিয়ে গেল। খেতে খেতে অন্তু বলল, দোস্ত একটা প্রেম করা লাগব। একা একা আর ভালো লাগে না রে। একটা বফ থাকলে তো তারে নিয়া ঘুরতে পারতাম। সময়টাও সুন্দর যাইত। আহিল বিড়বিড় করে বলল, আমি থাকতে আবার বফ খোঁজা লাগে? কিছু কইলি আহু? কি আর কমু? তোর এই সব খ্যাত মার্কা কথা শুইনা ছেলেরা আগেই পালাবে। আর কিছু বলা লাগবো না, এখন চুপচাপ খা। বাসায় আসার পর ফ্রেশ হয়ে আরিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, তখনই কলিং বেল বেজে উঠল। আম্মু দেখো তো কে আসছে। আরিয়ার আম্মু চেঁচিয়ে বলল, বসেই তো আছিস, তাও দরজাটা খুলতে পারছিস না? একা হাতে কতদিকে সামলাবো আমি? বাপ বেটি সারাদিন তো বসে বসেই খাস। আরিয়া মনে মনে বলল, এই ডায়ালগ শুরু। তোমার ছেলে বুঝি সারাদিন কাজ করে? কিছুটা চেঁচিয়ে বলল আরিয়া। একদম আমার ছেলের নামে বাজে কথা কইবি না। তোর থেকে আমার ছেলে অনেক বেশি কাজ করে। এখন আমারে একটু শান্তিতে কাজ করতে দে। আর দেখ কে আসছে। সুযোগ ফেলেই ছেলের প্রশংসা করা লাগে। বিরক্ত নিয়ে দরজা খুলে দিল আরিয়া। কিন্তু কাউকেই দেখতে পেল না। দরজা আটকাতে যাবে তখনই নিচে চোখ গেল, একটা মাঝারি সাইজের বক্স রাখা। হাতে নিয়ে দেখল উপরে আরু পাখি লেখা। এটা নিশ্চয় অচেনা লোকটা যে চিঠিগুলা দিচ্ছে তার পাঠানো। এই বক্স কোথা থেকে এল? কোথায় সে? যদি সে না এসে থাকে তো কেই বা রেখে গেল? কে আসছে আরু? কেউ নাই তো আম্মু। তাহলে বেল কে বাজালো? হয়তো পাশের বাসার পিচ্চিটা হবে। আচ্ছা দরজা আটকিয়ে দে। আচ্ছা বলেই আরিয়া বক্সটা নিয়ে রুমে চলে গেল। আরিয়া খাটের উপর বক্স খুলে দেখে ভিতরে অনেক চিপস আর চকলেট। আর একটা চিঠি। চিপস আর চকলেট দেখে খুশি হলেও চিঠি পড়ে আরিয়ার মন খারাপ হয়ে যায়। বর্তমানে আরু এই আরু 10:30 বাজে, এখনো ঘুমাসনি কেন? এই তো ঘুমাবো। আচ্ছা শুন। হ্যাঁ আম্মু বল। দুদিন পর যে ফারিয়ার গায়ে হলুদ ভুলে গেছিস? ভুলিনি তো। কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞেস কেন করছো? তুই যাবি না কাল ওদের বাসায়? আমি কেন যাব? গায়ে হলুদ, বিয়ে, ফারিয়ার আমি গিয়ে কি করব? এই আরু তোর শরীর ঠিক আছে তো? এসব কি বলছিস? আম্মু আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি।
সত্যি করে বল কি হয়েছে তোর আরু? ফারুর বিয়েটা নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড তো তুই ছিলি। তুই ফারুর সাথে শপিংও করতে যাসনি, বললি অসুস্থ। সেটা মানলাম। এখন আবার বলছিস ওর গায়ে হলুদেও যাবি না। আম্মু হলুদ তো রাতে হবে, তাই আমি, ছোঁয়া, অন্তু আর আহু বিকালের দিকে যাব। তোর তো একদিন আগেই যাবার কথা ছিল। আম্মু আমি এটা নিয়ে আর কথা বলতে চায় না, একা থাকতে দাও প্লিজ। জানি না মা তোর কি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি বিয়েতে তুই খুশি না। আম্মু আমি অনেক খুশি, কিন্তু আমি ওদের ছাড়া যেতে পারবো না, তাই বিকেলে একসাথে যাব। ঠিক আছে। আরিয়ার আম্মু যেতেই দরজা বন্ধ করে দেয়। বিছানায় শুয়েই বালিশে মুখ গুছে কান্নায় ভেঙে পড়ে আরিয়া। সারাদিন যতই ভালো থাকার অভিনয় করে যায়, মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায়। সে আমায় কখনোই ভালোবাসেনি। তার নিখুঁত অভিনয়গুলা কখনোই আমি বুঝতে পারিনি। তার মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে থাকা চেহারাটা আমি কখনোই চিনতে পারিনি। হ্যাঁ, সে আমায় কখনোই ভালোবাসেনি, তার কোনো ইচ্ছাই আমি আমার সাধ্যের ভেতরে অপূর্ণ রাখিনি। বিনিময়ে তার কাছ থেকে বেশি কিছু চাইনি, শুধু ভালোবাসাটুকু চেয়েছিলাম। কিন্তু তার কাছ থেকে শুধুই কষ্ট আর অবহেলা পেয়েছিলাম। সে ভুল করলে তাকে ক্ষমা করে দিতাম, কারণ আমি তাকে সবসময় হারানোর ভয় করতাম। আর এই সুযোগটা নিয়েই সে আমাকে বারবার কষ্ট দিত। আর এই কষ্টটা তার সামনে প্রকাশ না করে আড়ালে লুকিয়ে লুকিয়ে অঝরে দুচোখ থেকে কান্না ঝরাতাম। বিনিময়ে শুধু তার ওই মুখের হাসিটাই দেখতে চাইতাম। কিন্তু এত কিছু করার পরও দিনশেষে সেই মানুষটা আমার হয়নি। আর দুদিন পর সে সম্পূর্ণভাবে অন্যের হয়ে যাবে। কারণ সে আমায় কখনো ভালোইবাসেনি। আমি তাকে ভালোবেসে বিশ্বাস করতাম আর সে আমাকে বোকা ভাবত। আর বোকা ভেবেই সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ধোঁকা দিল। কিন্তু সেও হয়তো জানে না যে ধোঁকা দেয় সেও একদিন ধোঁকা খায়। জাস্ট পার্থক্য শুধু মানুষের আর অপেক্ষাটা শুধু সময়ের। ভেবেই আরিয়া চোখের জলটা মুছে নেই। আরিয়া আইডিটা অ্যাক্টিভ করল। দেখল রাতুল অনলাইনেই আছে। রাতুল আমি তোমায় সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে কখনোই ভালোবাসতে না। আমাদের রিলেশনটা কখনোই তুমি সিরিয়াস ভাবে নাওনি। আমাদের রিলেশনটা নেহাতি তোমার কাছে পুতুল পুতুল খেলা ছিল। তাই তো এমনটা করলা। জানো রাতুল, ছোটবেলায় অন্ধকারকে অনেক বেশি ভয় পেতাম, কিন্তু তুমি ধোঁকা দেওয়ার পর অন্ধকারটাই এখন বেশি ভালো লাগে। মনে রেখো, আমার শূন্যতাও একদিন তোমায় প্রচুর কাঁদাবে, তখন আর শত চেষ্টা করলেও আগের আমিটাকে খুঁজে পাবা না। সত্যি বলতে, কাউকে কাঁদিয়ে সুখী হওয়া যায় না। দোষ না করেও সবসময় তোমাকে সরি বলতাম, তাও তুমি আমাকে কখনোই আগলে রাখতে চাওনি। শুনেছি অযোগ্যকে যজ্ঞ বানানো যায়, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অসম্ভব। আজ তোমার কারণে এই কথাটাও বড্ড বেশি বিশ্বাস করতে ইচ্ছে হয়। মেসেজটা সেন্ড করার 2 মিনিট পর রিপ্লাই আসলো, আরু প্লিজ শুনো। হেই কতবার বলবো, ডোন্ট কল মি আরু, অনলি আরিয়া ওকে। আচ্ছা আরিয়া আমার কথাটা দয়া করে শুনো। জিজু আর কোনো কথা শুনতে চায় না। ভালো থাকুন। আরিয়ার মেসেজ দেখে রাতুল ভ্যাবাচেকা খেয়ে যায়। একটু আগেও তো রাতুল বলল, এখন আবার জিজু। জিজু মানে? আর আপনি করে কেন বলছো? 2 দিন পর ফারিয়াকে বিয়ে করবেন। আফটার অল বেইমান হলেও বোন তো। সেই কারণেই জিজু বললাম।
আর বোনের বরকে তো আর তুমি করে বলা যায় না। বাই জিজু। মেসেজটা দিয়েই আরিয়া রাতুলের কোনো রিপ্লাই না দেখেই ডাটা অফ করে ঘুমিয়ে যায়। আরও এতটা বদলে গেছে ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে রাতুল। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিতেই দেখে আননোন নাম্বার থেকে মেসেজ আসছে। মেসেজটা ওপেন করে পড়া শুরু করল আরিয়া। সুপ্রভাত আরু পাখি। আমি কি সেটা নিয়ে তুমি আর ভেবো না। তোমার ছোট্ট মাথায় এসব উত্তর আসবে না। সময় হলেই আমি তোমার সামনে আসব। ততদিন একটু ধৈর্য ধরো। আর হ্যাঁ, রাতুলকে ভুলে যাও। আমাকে নিয়ে ভাবতে শুরু করো। সব সময় যদি ওই রাতুলকে নিয়ে ভাবতে থাকো তো আমাদের ফিউচার বাচ্চা কাচ্চাকে নিয়ে কে ভাববে হু। আর শুনো, রাতুল আর ফারিয়ার বিয়েতে গিয়ে একদম মন খারাপ করো না। কষ্ট হলেও ওদের বুঝতে দিও না। বুঝে গেলে ওরা তোমাকে কষ্ট দিতেই থাকবে। ভেবো না তুমি একা, আমি আছি তোমার পাশে। ভালোবাসি তোমাকে। অচেনা কেউ। কে এই লোক? বাইদা রাস্তা, লোকটা আবার পাগল নয় তো? এ নিশ্চয় পাবনা থেকে পালিয়ে আসছে। এখন আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। আমার নাম্বারটাই বা কই পাইল? সব ভাবনা সাইডে রেখে আরিয়া নাম্বারটাই কল দিল। চলবে।